শিক্ষা হাওয়া। শিক্ষা হাওয়া ইস্টবেঙ্গল নিয়ে একটা অডিও। এই অডিওটার আইডিয়া এলো তার কারণ আমার আগের অডিওটা যেটা দিলাম, সে অডিওটা পাওয়ার পর দেখলাম একজন ইউটিউবে লিখেছে যে এই অস্কার ব্রুজো হলে আপনার বা তোমার কি ধারণা বা কি মতামত। ইংরেজিতে তো আর আপনার আমার বোঝা যায় না, তো ইয়োর্স ইংরেজিতেই লেখা। তো এই বিষয়ে আমি আগে অনেক বলেছি, তো এইটা নিয়ে তাই আলাদা করে অডিও করতাম না। কিন্তু তারপরেই দেখলাম এই মোহনবাগান সুপার জায়ান্টের অনেক ফ্যান এবং তার আগে তাদের কর্মকর্তারাও তাদের সাথে যে মহাবাডানের যে ম্যাচ রয়েছে সেটাকে খাটো করে দেখানোর জন্য একটা শব্দ ব্যবহার করছে মিনি ডার্বি বলে। তো আমার মনে হলো এই ব্যাপারে একটা শিক্ষার হাওয়া আসা উচিত, কেননা শিক্ষাটা হাওয়া হয়ে গেছে আমাদের জীবন থেকে, অনেকের জীবন থেকেই হাওয়া হয়ে গেছে। দেখুন, শিক্ষা হাওয়া হয়ে যেতে পারে, মানে গায়েব হয়ে যেতে পারে, কিন্তু যতক্ষণ শিক্ষার নতুন হাওয়া আসছে খুব একটা চিন্তার বিষয় না। মানে আপনি সুশিক্ষিত হতেই পারেন যতক্ষণ না আপনি পর্যন্ত মানে ভীষণই অশিক্ষিত হয়ে যাচ্ছেন। তাই মনে হলো এই মিনি ডার্বিটা নিয়ে একটু বলা উচিত, কেননা এই শব্দটার মধ্যে যে একটা ফ্রেজ রয়েছে, একটা সেলফ কন্ট্রাডিকশান আছে। মানে ব্যাপারটা এরকম ছোটো বড় বা গরম ঠান্ডা ব্যাপারটা হয়ে যাচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে ডার্বি যে শব্দটা এসছে সেটা ইংল্যান্ডের ডার্বি থেকে এসছে। ডার্বি একটা জায়গা রয়েছে। তো যে ডার্বির অর্থ যেটা মূলত ফুটবলের ক্ষেত্রে ব্যবহার হয়, প্রচলন আছে, সেটা হচ্ছে, মানে এটা একটু বোঝার চেষ্টা করুন। 3টে পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হলো দুটো ক্লাবের মধ্যে, যেই দুটো ক্লাবের মধ্যে ডার্বি হবে সেই দুটো ক্লাব একই শহরের মধ্যে হতে হবে। মানে এমন নয় যে একটা ধরুন একটা কলকাতার ক্লাব আর একটা দিল্লির ক্লাব, মানে দুটো ক্লাবই কলকাতার হতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি, দুটো ক্লাবের মধ্যে একটা সুদীর্ঘ ইতিহাস থাকতে হবে। মানে এই রাইভালরি, একটা যে তাদের মধ্যে যে একটা শত্রুতা রয়েছে সেটা বহুদিনের প্রতিষ্ঠিত হতে হবে। এমন নয় যে এটা নতুন কোনো একটা শত্রুতা তৈরি হলো। একটা সুপ্রতিষ্ঠিত একটা ইতিহাস থাকা দরকার দুটো ক্লাবের মধ্যে। এটা পয়েন্ট 2 হয়ে গেল। এবং পয়েন্ট 3 হলো এই দুটো ক্লাবেরই প্রচুর জনসমর্থন থাকতে হবে। যেমন ধরুন ইস্টবেঙ্গল আর এরিয়ান ক্লাব, প্রথম দুটো পয়েন্ট চেক পয়েন্ট তো মিলে গেল, তাই তো? দুটোর মধ্যে 100 বছরের বেশি একটা ইতিহাস রয়েছে মারপিটের, দুটোই কলকাতা শহরের। কিন্তু থার্ড পয়েন্টে আটকে গেল, মানে ইস্টবেঙ্গলের বিশাল জনসমর্থন আছে, এরিয়ানের নেই, সুতরাং এটা ডার্বি হিসেবে গণ্য হবে না। সুতরাং এখানে একদম 3টে চেক পয়েন্ট আছে। এই 3টে চেক পয়েন্ট থাকলে এটা ডার্বি নয়, তো এটা ডার্বি নয়। মানে এর আগে পরে কোনো বিশেষণ যোগ হতে পারে না যে এটা ছোটো ডার্বি কি এটা বড়ো ডার্বি। ব্যাপারটা একদমই মানে অশিক্ষিত শোনায়। ব্যাপারটা এরকম, বলছি, ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনার পকেটে কত টাকা আছে, আপনি বলতে পারেন আমার পকেটে বেশি টাকা নেই বা আমার পকেটে কম টাকা। এখানে বেশি বা কম হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। কিন্তু আপনি যদি এক্স্যাক্ট নাম্বারটা বলেন যে আমার পকেটে 1000 টাকা আছে, তো আপনি যদি বলেন আমার পকেটে মিনি 1000 টাকা আছে বা কম 1000 টাকা আছে বা আমার পকেটে বিশাল 1000 টাকা আছে, এখানে ব্যাপারটা কিন্তু কোনো মানে দাঁড়ায় না। বিশেষণের যে কোনো ভাষাতে বা অ্যাডজেক্টিভের যেই আপনি নাউনটা বলেন বা সেটাকে আরও একটু তার একটা মানে করে, একটা সুন্দর মেয়ে বলে, বা এরকম হয় না যে জীবিত মৃত, সেটা আপনি কাব্যিক সেন্সে করতে পারেন, যাকে আমি কবিতার লাইনে যাচ্ছি না একদম। সুতরাং ব্যাপারটা বোঝা গেল যে এই ক্ষেত্রে যে হয় একটা ম্যাচ দুটো টিমের মধ্যে, সেটা ডার্বি বা সেটা ডার্বি নয়, সেখানে মিনি ডার্বি বা সুপার ডার্বি, মানে যে ওদের রয়েছে রাহুল টোডি রয়েছে যিনি ইস্টবেঙ্গলের সাথে যুক্ত, তিনি নাকি আবার সুপার ডার্বি বলেছিল, সেটা আমার একটা ফ্যান বলে আমি জানতাম না। তাই বললাম না, সুপারটা হবে না, মানে কোনো রকমের বিশেষণই প্রযোজ্য নয় ডার্বি ক্ষেত্রে। আপনি মিনি বা মেজর সুপার কোনো কিছুই না, হয় এটা ডার্বি নয় তো এটা ডার্বি নয়। আপনাকে যদি ম্যাচটা খাটো করতে হয় বলবেন একটা সাধারণ ম্যাচ, একটা অর্ডিনারি ম্যাচ। কিন্তু এটাকে আপনি মিনি ডার্বি বা সুপার ডার্বি বা মেগা ডার্বি কিছুই বলতে পারেন না, কেন ডার্বি হয় এটা ডার্বি, নয় এটা ডার্বি নয়। বা কেন এটা 3টে সুনির্দিষ্ট চেক পয়েন্ট আছে। আপনি মিনি বলাতে মানে এমন নয় যে দুটো চেক পয়েন্ট হয়ে গেলে এটা ডার্বি হয়ে যাচ্ছে। মিনি কখন বলি, ধরুন একটা চেক পয়েন্ট আছে, আপনি বললেন
না যেমন ছোটো ডাক্তার, এরকম অনেকে অনেক কিছু বলে যে হাফ প্যান্ট পুলিশ বা ছোট পুলিশ, মানে তার হয়তো কর্মক্ষমতা বা এরকম কিছু হয়তো কম থাকলেও চলবে, বা ছোট উকিল মানে মোক্তার যে হয়তো কোয়ালিফাইড নয়, যেটা এরকম অনেক লিগ্যাল কাউন্সিল এই আছে, বিদেশে আছে। তো যাকে এই ব্যাপারটা আশা করি বোঝানো গেল যে এই জন্য শিক্ষাটা খুব দরকার। আপনার ডার্বি মানে ছেদো ডার্বি, এই ডার্বি সেই ডার্বি, দুটো টিমই বাজে, ভারত পিছিয়ে, সেটা অন্য বিষয়, সেটা হতেই পারে, কিন্তু আপনি নিজেকে একটু শিক্ষিত করুন। আপনি যদি অশিক্ষিত থাকেন, আপনার আশপাশে আপনার যা কর্ম করবেন প্রত্যেকটা অশিক্ষিত হবে। এবার আসা যাক যে একজন বললো অস্কার ব্রুজো কেমন। দেখুন, অস্কার ব্রুজো নিয়ে যখন প্রথম নাম বেরিয়েছিল, আমরা জানি না এখন অস্কার ব্রুজো হবে কি না, আমি একটুখানি ট্রান্সফার মার্কেটে তার প্রোফাইলটা দেখেছিলাম। তো দেখুন, কুয়াদ্রাতের সাথে কারোরই তুলনা হতে পারে না, কেননা আমি এটা আগেও বলেছি, কুয়াদ্রাত আমি বলেছিলাম কি 3টে চেক পয়েন্ট আছে, যেমন ডার্বি হতে গেলে 3টে চেক পয়েন্ট আছে। ইস্টবেঙ্গলে ভালো কাজ করতে গেলে যে কোচ হবে তার 3টে চেক পয়েন্ট আছে। প্রথমত তার ক্লাব লেভেলে কোচিংয়ে দরকার, দ্বিতীয় চেক পয়েন্ট তার ডেভেলপমেন্টে ভালো এক্সপিরিয়েন্স দরকার। কারণগুলো আমি আগে বলে গেছি কেন দরকার, বারবার রিপিট করতে ভালো লাগছে না। প্রথম দুটো হয়ে গেল। থার্ড পয়েন্টটা বলেছিলাম যদি তার সফট স্কিল ভালো থাকে। সফট স্কিল থার্ডটা খুব ইম্পর্টেন্ট নয়, কারণ আপনার যদি প্রথম পয়েন্টটাতে আপনি ভালো নাম্বার পান, যে ক্লাব লেভেলে অনেকদিন কোচিং করেছেন, অটোমেটিক্যালি থার্ড পয়েন্টটা আপনার কিন্তু ফুলফিল করে যাবে। কেননা এমন হতে পারে না যে আপনি আপনি সবার সাথে ঝগড়া করেন, মারপিট করেন, আর আপনি ক্লাব লেভেলে বহুদিন কাজ করেছেন। তো ব্যাপারটা দাঁড়ালো কি, দুটো মেন চেক পয়েন্ট, এই দুটো চেক পয়েন্ট থাকলে সে ভালো কোচ হবে। আরও একটা আছে তার মোটিভেশন তার মধ্যে আছে কিনা। আপনি ধরুন দারুণ কাউকে আনলেন, কিন্তু সে জীবনের প্রতি একটা অনীহা চলে এসছে, তাহলে আর কী করে কী হবে? মানে সে হয়তো জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসছে, আর বেঁচে থাকতেই তার ইচ্ছা করছে না, তাহলে আর সেই কোচ নিয়ে আপনার কী হবে? কাজ করার ইচ্ছেটাই তো চলে গেছে, স্পৃহাটাই চলে গেছে। তো প্রথম দুটো চেক পয়েন্ট আপনি যদি এবার কনসিডার করেন, দেখবেন কুয়াদ্রাত ফার্স্ট চেক পয়েন্ট যেটা হচ্ছে অনেকদিন ক্লাব কোচিংয়ে, সেখানে শুরুতে ডাহা ফেল করে যাওয়ার কথা, কেননা ও কতদিন করেছে সারা জীবনে শুধু 2.5 বছর কোচিং করেছিল, তাও একটা ক্লাবে, এমন নয় যে অন্তত 2-3টে ক্লাবে করেছে। ওই পুরো 2.5 বছরটা ছিল বেঙ্গালুরু এফসিতে, এবং সেখানে আপনি যদি দেখেন ও যে কেরিয়ার গ্রাফটা দেখবেন, শুরু করেছিল যেহেতু একটা এস্টাবলিশ টিম পেয়েছিল, রোগার কাছ থেকে বোধহয় পেয়েছিল, তারপর দেখবেন 2.5 বছর ধরে পতন হয়ে গেছে। প্রথম বছর চ্যাম্পিয়ন, তারপরে বছর কমলো, তারপরে বছর মানে পদাঘাত খেয়ে সে বেরিয়ে গেল। তো প্রথম চেক পয়েন্টেও ফেল হয়ে যাওয়ার কথা, আর দ্বিতীয় চেক পয়েন্টে শূন্য, কোনো দিন ডেভেলপমেন্টে কাজকর্ম করেনি। এবার অস্কার ব্রুজো কি এগুলো করেছে? মানে যে কোনো প্লেয়ার, যে কোনো কোচ, আমি বারবার বলছি অত নাম নেবেন না, কেননা আমার তো এটা পেশা নয়, আমি তো ইস্টবেঙ্গলের কর্মকর্তা নই বা কনসালটেন্ট নই, কিছুই না, আমি একটা সাধারণ ফ্যান, থাকি বিদেশে, এটা ওটা অনেক কাজকর্ম করি, আর মাঝে মধ্যে একটু ইস্টবেঙ্গল নিয়ে একটু চর্চা করি, আর আর কিচ্ছু নয়। তো এইগুলো করতে মানে এরকম একাধিক নাম হতে পারে, নামের পেছনে যাবেন, এই চেক পয়েন্টটা দেখুন, এই চেক পয়েন্টটা কে ফুলফিল করছে। এবার অস্কার ব্রুজো কি করছে? অস্কার ব্রুজো, হ্যাঁ, প্রথম চেক পয়েন্ট রয়েছে, ও ক্লাব লেভেলে কোচিং করেছে, কিন্তু ইউরোপে করেনি, ক্লাব লেভেলে কোচিংটা করেছে এই সাউথ ইস্ট এশিয়াতে করেছে, মানে ভারত, মালদ্বীপ, বাংলাদেশ, এগুলোতে মূলত করেছে। সুতরাং ওখানে জাস্ট মোটামুটি পাস মার্ক, কিন্তু কোয়াদ্রাতের থেকে এগিয়ে, কেন কোয়াদ্রাত করেছিল শুধু ভারতেই করেছিল, বেঙ্গালুরুতে করেছিল, তা ওই 2.5 বছর একটা স্পেল। তো এখানেও কোয়াদ্রাত থেকে অনেকটা এগিয়ে। এবং দ্বিতীয় চেক পয়েন্ট, ইউথ ডেভেলপমেন্টে কি কাজ করেছে? কোয়াদ্রাত সেখানে শূন্য। অস্কার ব্রুজো এখানে কিন্তু আমি ওর যা প্রোফাইল দেখেছি, ও ভারতে আসার আগে ও মানে বোধহয় স্পেনে 3 বছরের মতন ওই ইউথ টিমে কাজকর্ম করেছে। তো এখানেও তাহলে ও কিছুটা পয়েন্ট পেলো। তো এরকম চেক পয়েন্ট কি আর কারণ নেই? এরকম প্রচুর লোক আছে। এবার আপনি যদি অস্কার ব্রুজোকে নেন, অবশ্যই সে কোয়াদ্রাতের থেকে বেটার হবে, কিন্তু আমি বলবো আপনি কেন অস্কার ব্রুজোতে আটকে থাকবেন? আপনার যে যারা অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, আপনার যে বাজেট, সে অনুযায়ী দেখুন কাকে আপনি পেতে পারেন। যাকেই আপনি পাবেন না কেন, আপনি যদি এই দুটো চেক পয়েন্ট আপনি যদি ফুলফিল করে যদি আপনি সিলেক্ট করেন, ওই ব্যক্তি কিন্তু অবশ্যই বেটার হবে কোয়াদ্রাতের থেকে। কিন্তু একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, তার জীবনের প্রতি এখনও মানে আশা ভরসা আছে কিনা, বেঁচে থাকার ইচ্ছেটা আছে কিনা। মানে এমন নয় যে জীবনের প্রতি তার বিশ্বাস চলে গেল, আশা চলে গেল, সে তার কাজ করার ইচ্ছে চলে গেল, সে আসছে যাচ্ছে, তার মধ্যে কোনো কমিটমেন্ট নেই, কোনো ডেডিকেশন নেই। আপনি যতই ভালো মানুষ হন না কেন,
ডেডিকেশনটা খুবই দরকার। তো এটাই বলার ছিল। আর আর রিপিট করব না যে আমি যেটা এই আমার আগের অডিওগুলোতে বলেছি, আজকে সকালেই বলেছিলাম ওই আরএসএস মডেল, সেখানে আমি বারবার বলছি আরএসএস যে নামগুলো, ওগুলো জাস্ট উদাহরণের জন্য আমি ব্যবহার করেছি। আর মানে রোকা, সঞ্জয় সেন, শঙ্করলাল, এই তিনজনের আপনি নিয়ে কিভাবে একটা টিম বানাতে পারেন, যারা একাধারে আপনাকে দর্শন দেবে, মানে ভিশন দেবে। আর যে অ্যাকচুয়াল কোচিংও তো করতে হবে, শুধু জ্ঞান দিয়ে গেলাম তাহলে তো হবে না। ধরুন আপনি আমাকে বললেন, আমি ধরে আপনাকে দুটো জ্ঞান দিয়ে দিলাম, তো জ্ঞানটা দিয়ে আপনি করবেন ঠিক, আপনি জানবেন যে আপনি একটা অপদার্থ, তারপর আপনি কিছু করতে পারবেন না, সেটা তো ফিল্ডে না নেমে করতে হবে। যেমন এখানে ধরুন আমাদের এখানে পুজো হবে, পুজোতে রান্না বান্না হবে, কেউ কেউ ভালো রান্না করে, আমাকে জিজ্ঞেস করে কেমন রান্না হলো, আমি বলে দিলাম যে এখানে এটা ত্রুটি হয়েছে, সবাইকে না, যাদের মধ্যে ব্যাপারটা আছে। তো আমি তো বলেই খালাস, তারপর মানে তাকে তো সেটা করতে হবে, আমি তো এক্সপার্ট নয় রান্নায়, আমি একটু দোষ ত্রুটি ধরে দিলাম। যেমন এখানে আমি বলে দিলাম এই চেক পয়েন্ট রয়েছে, এই চেক পয়েন্ট থেকে এবার আপনাকেই কিন্তু মানে করতে হবে, যারা এই কাজে নিযুক্ত রয়েছে তাদেরকেই করতে হবে। তো আমি দেখছি ইউটিউবার অনেকে আছে যারা এটা ওটা নিয়ে অনেক চর্চা করছে। এই ইউটিউবারদের একটু সাবধানে শুনবেন আপনারা, তার কারণ হচ্ছে অনেকেই আছে যারা ইউটিউবে মানে একদম খুলে বসে আছে, ব্যবসা খুলে বসে আছে, যারা জীবনে আর কিছু করতে পারেনি বলে ওটা করছে, এটা খুব মাথায় রাখা দরকার। আমি যেমন কাজের ফাঁকে আজ মোহামেডানের ম্যাচটাও দেখিনি, কেননা আমার ছুটির দিন, সারা সপ্তাহ কাজ করি, সিনেমা দেখছিলাম। আমি বলেওছি আমি ইস্টবেঙ্গল ছাড়া অন্য ম্যাচ অত খুব একটা দেখি না, আমি এটা ওটা নিয়ে অনেক কিছু চর্চা করতে হয়। তো চর্চা মানে ওই মানে টাইম পাস, কিন্তু আমি শুধু শুধু ওই নিয়ে করবো কেন, আমাকে এই ফুটবলটা আমার পেশা নাকি। তো আপনারা যারা ইউটিউবারদের শুনবেন, তাদের সম্পর্কে একটুখানি খোঁজ খবর নেবেন যে এরা কেন ইউটিউবটা করে, মানে এটা তাদের নেশা না পেশা। আর যদি নেশা হয় ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা দেখবেন এটা দেখ এক ধারে কিন্তু এটা একটা পেশার মতন, মুখে একরকম বলছে কিন্তু এটা পেশার মতনই তারা চালায়। এবং যদি এদের পেশা হয় তাহলে দেখবেন যে তারা এই পেশাতে যুক্ত হওয়ার আগে জীবনে কী করেছে, ম্যাক্সিমাম দেখবেন ইফ নট 100% এরা সব ফেল করেছে জীবনে, যা করেছে এর আগে সব জায়গায় ফেল করেছে বলে ভাবলো একটা শেষ একটা উপায়, একটা ইউটিউব চ্যানেল খুলি, ইস্টবেঙ্গল নিয়ে একটা চর্চা করি, পাবলিককে ভুলভাল বোঝাই, পাবলিক নাচবে, আমাদের ফলোয়ার বাড়বে, এখান থেকে ওখান থেকে আয় ঠাই করবো। তো ইউটিউবার হয়েও ভালো আয় করতে গেলে আপনাকে বিশাল ফলোয়ার করতে হয়, তো ওইটা একভাবে আয় করা যায়। আরেকটা হচ্ছে আপনি ধরুন বললেন আমি একটা ইনফ্লুয়েন্সার, মানে আপনাকে পাবলিককে আমি মুরগি করতে পারি, বেসিক্যালি তাই। ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার শব্দটা হচ্ছে আপনি বেসিক্যালি ইন্টেন্ট হচ্ছে আপনি পাবলিককে একটা ভালো দিশা দেখাবেন, কিন্তু মানে আমরা এখন যেভাবে ব্যাপারটা নিয়েছি যে পাবলিককে কোনো একটা দিশা দেখালেই হলো, ভালো মন্দর ব্যাপার নেই, মিনি ডার্বির মতন পাবলিককে ভুলভাল দিশা দেখালো তাকে আমরা ইনফ্লুয়েন্সার বলি। মানে যে কোনোভাবেই পাবলিককে একটা ইনফ্লুয়েন্স করছি, মোস্টলি এরা খারাপভাবে ইনফ্লুয়েন্স করে। তো যখন এরকম হয় তখন কি হয় এদের ক্ষেত্রে, ধরুন বিভিন্ন এজেন্ট বা এরা যারা ধরুন নিজেদের প্লেয়ারদের প্রমোট করতে চায়, যেমন এখন জেসিনকে জিজ্ঞেস করলো, বিনোকে জিজ্ঞেস করা হলো জেসিনকে নামালেন না কেন, 40 সেকেন্ড ধরে বোঝালো যে জেসিন মানে তৈরি নয় আইএসএলের জন্য, তা তুমি ভাই একে নামালেই মানে প্রমোটও বা করলে কেন, মানে 3 বছর ধরে একে গ্রুমিং করছো, এখনও 3 মিনিটও খেলানোর ভরসা নেই। এটা নিয়ে বলেছিলাম আগের অডিওটাতে, বিনয় এটা প্রায় 1 মিনিট ধরে 40 সেকেন্ড ধরে বোঝালো কেন জেসিনকেও 5 মিনিটের জন্য নামানোর সাহস দেখাতে পারেনি। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন, আর অত নামই করবেন না একটু। আমি চেষ্টা করি সবসময়, মানে কেউ কোনো একটা ধরুন উত্তর জিজ্ঞেস করলো, তো তাকে প্রবলেমটা কী করে সলভ করতে হবে সেটা বোঝানোর চেষ্টা করি। তো এই মানে স্পুন ফিডিংটা থেকে বেরিয়ে আসুন। আমি জানি ইস্টবেঙ্গলে কী হবে না হবে, আশা করছি ভালোই হবে, আগের অডিওটাতে যেটা বলেছি, কিন্তু আপনারও ভালো হওয়া খুবই দরকার জীবনে, ব্যক্তিগতভাবে আপনার জীবনে ভালো হওয়া খুব দরকার। তো সেই জন্য আমি যেটা বলছি এই প্রসেসটা বা এই সিস্টেমটা বোঝার চেষ্টা করুন, বা লজিকটা, যে কী লজিকে আমি বলছি সেই লজিক নিয়ে এবার আপনি ভাবুন। আপনাকে ধরুন কেউ একটা নাম বলো, অমুক ব্যক্তি কোচ হিসেবে, আপনি এবার আমি যেটা বলেছি সেইটাকে আরও আপনি আরও ইলাবোরেট করতে পারেন। মানে আমি যা বলেছি মানে ধ্রুব সত্য ভেবে নেবেন না, মানে আমি যে লজিকটা বলছি বা র্যাশনালটা বলছি এটা বোঝার চেষ্টা করুন, এটা ঠিক বলছি না ভুল বলছি, বা যদি ঠিক বলি এটা কি টোটাল বলছি কম্প্রিহেন্সিভ বলছি নাকি এটা আরও এটাকে বাড়ানো যেতে পারে, ধরুন আরও চেক পয়েন্ট আপনি ভাবতেই পারেন। যেমন আমার মাথায় এই মুহূর্তে 2টো চেক পয়েন্ট এলো কোচের ব্যাপারে, এরকম কিন্তু এমন হতে পারে যে 2 দিন বাদে আমার মাথায় আরও একটা ভালো চেক পয়েন্ট এলো। আমি তো এক্সপার্ট নই এই বিষয়ে, জাস্ট ইস্টবেঙ্গলের জন্য ভাবতে হচ্ছে, আমি তো মানে ফুটবলটা আমার পেশা নয়, মানে ফুল টাইম প্যাশনও নয়। তো আপনার মাথায় কিন্তু আরেকটা এক্সট্রা চেক পয়েন্ট আসতেই পারে,
মানে ওই যে ও মানে আমি বলেছি বলে ওই দুটো চেক পয়েন্টই আছে জীবনে ভেবে নেবেন না। কিন্তু আমি যেটা বলেছি অন্তত সেইটা যদি আপনার মনে হয় যে না এটা একটা ভ্যালিড চেক পয়েন্ট, এবার ওই চেক পয়েন্টে ফেলে আপনি নিজেই ভাবুন না। আমি তো বলছি আপনার এমন তো নয় যে আমার মানে আমার পকেটে মানে ব্যাগ মানে প্যান্টের পকেটে মানে সব প্রোফাইল গোজা আছে, সব তো রয়েছে তো আপনার ওপেন সোর্স তো আপনার আপনার ট্রান্সফার মার্কটাই তো রয়েছে। যে কোনো আপনাকে যদি ধর কেউ একটা কোচের নাম দিল, গুগল করবেন, ট্রান্সফার মার্কটে যাবেন, পেয়ে যাবেন সেই কোচের প্রোফাইল। এবার চেক পয়েন্ট দিয়ে আপনি নিজে ভাবুন, বলে আপনি এবার সবাইকে বলুন যে আপনার কি মনে হচ্ছে ভালো নয় মন্দ। মানে কে কি বললো ওই দিক করবেন যে অমুক ব্যক্তি বলেছে, মানে কেউ ঈশ্বর নয়। ম্যাক্সিমামই ঠগ, যারা বাজারে রয়েছে ইউটিউবার ম্যাক্সিমামই ঠগ। তারা অন্য বিষয় জীবনে ফেল করেছে বলে এখন তার ইস্টবেঙ্গল ইউটিউব চ্যানেল খুলে বসে আছে। তো তাদের কথা শুনবেন না, আমার কথা শোনার একদমই দরকার নেই, কারণ আমি এই বিষয়ে এক্সপার্টই নই। সুতরাং আমি কোনো নাম বলবো না, আমি বলছি কিভাবে ব্যাপারটা নিয়ে ভাবা উচিত, আগামী দিনে এগোনো উচিত, ক্লাব কর্তাদের এগোনো উচিত, আপনাদের বা আমাদের মতন ফ্যানদেরও ভাবা উচিত। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেল। সকলে ভালো থাকবেন।